This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি নাইট বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। লিমা, নামের সঙ্গে এখন সবকিছুতে একটা সাথী না হলে স্ত্রী জুড়ে যাচ্ছে, তবে সাম্প্রতিক যুব সাথীর তো কথা বলতেই হবে। গাল ভরা শব্দ সাথী আদৌ কি যুবদের সঙ্গী হওয়ার চেষ্টা, নাকি তাদের আরো দুর্বল করে দেওয়া? স্থায়ী ভাতাজীবী বানিয়ে আনুগত্য কেনার ছক্কি। চন্দ্রকোনার আলু হাটে হাড়ি ভাঙলেন আলু ব্যবসায়ী। চন্দ্রকোনার আলু ব্যবসায়ী তিনি রীতিমতো হাটে হাড়ি ভেঙে দিলেন এক অভাবী মেধাবী যুবক। ভাতা কেনে, ভাতাটা এটা ভোটের কারণে। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বাংলাই শেষ কথা। মাতৃভাষা হিন্দি উর্দু হলেও তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য রাখতে হবে বাংলায়। বাংলার জন্য কত আবেগ শাসক দলের, অথচ সেই বাংলাতেই চাকরি নেই বাংলায় MA পাশ করা এমন অনেক যুবকের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দীনবন্ধু চাকরির জন্য কাউকে ঘুষ দেননি, পেট চালাতে টিউশন করেন, বাবাকে সাহায্য করতে বসেন আলুর দোকানে। সেই তিনিই বলছেন, যুবসাথী বেকারদের জন্য ললিপপ। সেই ক্ষোভেই নেবেন না যুবসাথী। আমি চাইনি ভাতা, সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে। কয়েক বছর আগে বাংলায় MA পাশ করেছেন দীনবন্ধু। শিক্ষকতার চাকরি পেতে যাতে সুবিধে হয় তার জন্য করেছেন DLEDও। কিন্তু কোথায় চাকরি? চোখের সামনে দীনবন্ধুরা দেখছেন কিভাবে যোগ্যদের চাকরি চলে যায়। রাগঢাক না রেখেই তাই বলছেন এসব প্রকল্প আসলে ভোট কেনার কৌশল। বর্তমান সরকার এটাই চাইছে, হ্যাঁ, শিক্ষিত বেকার দিকে এই ভোট আসলো, ভাতা 1,500 করে ভাতা নেই। ওই সামান্য 1,500 টাকা দিলে তাদের মানে কিছু হবে কি? দীনবন্ধু ছোটদের পড়িয়ে আলু বেচে সংসার চালান। যাদের সেই সুযোগ নেই তাঁরাও বলছেন এসব ছেলে ভোলানো প্রকল্প। এই সমস্ত শিক্ষিত বেকার যুবকরা কি শুধুমাত্র ভাতার উপর নির্ভর করে আগামী দিনগুলো চলবে? এই প্রশ্ন কিন্তু তুলছেন এখানকার মানুষ। এটা ভিক্ষা মাগার মতন কেস। 1,500 টাকা কি হবে? সরকারকে এটাই বলতে চাই, শিক্ষার ব্যবস্থা যেন ভালো থাকে, আর চাকরি মানুষ কেমন দেয়। যুবদের মনের কথা তবে কি শুনতে পাচ্ছে সরকার? শেষ পর্যন্ত সাথীহারা না হতে হয়। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। শিল্প শহরে কর্মসংস্থান নেই। হলদিয়ার যুব সাথীর ক্যাম্পে বেকার যুবক যুবতীদের লম্বা লাইন। 1,500 টাকার ভাতার জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে, আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। হলদিয়াতে কোনো চাকরি নেই, এখন যা হবে সব খেটে উঠে বাড়িতে, এছাড়া আর কিছু তো নেই। চাকরি নেই হলদিয়াতে, কোথাওই নেই। আর হলদিয়াতে কেন থাকবে? শিল্প শহর তো এখানে কোথায়? এই সামান্য পয়সাতে কি হবে? কাজ চাই, কাজ পেলে কাজ করবো। হলদিয়া শিল্পাঞ্চল বলা হয় বাংলার সর্বাধুনিক শিল্প তালুক, বাংলার শিল্পায়নের শোকেস, পেট্রোকেমিক্যাল শিল্পের হাব, সঙ্গে আরও একাধিক শিল্পের কারখানা, সব মিলিয়ে শতাধিক কারখানা। আর সেই হলদিয়া বিধানসভা এলাকাতেই কিনা বেকার ভাতার জন্য প্রথম দিনে আবেদন জমা পড়েছে 1000-এরও বেশি। বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য মাসে 1,500 টাকা ভাতার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার থেকে শুরু হয়েছে তার জন্য নাম নথিভুক্ত করার ক্যাম্প। আর শিল্প শহর হলদিয়ায় সেই সব ক্যাম্পে যুব সাথী প্রকল্পের সুবিধা পেতে পড়েছে লম্বা লাইন। আবেদনকারীদের দাবি, নামেই শিল্প শহর হলদিয়া, কিন্তু স্থানীয়দের জন্য কোনো কর্মসংস্থান সেখানে নেই। নন্দীগ্রামের লোক চাকরি পাচ্ছে, কাঁথির লোক চাকরি পাচ্ছে, UP, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। আমাদের খেজুরি, আমাদের লোকাল হলদিয়ার লোকের কাজ নেই। তৃণমূল সরকারের প্রকল্পই স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের কর্মসংস্থানের বেআবুরু ছবিটা। হলদিয়ার মতো জায়গাতে এটা দুর্ভাগ্যজনক, যেখানে শিল্প কলকারখানা, যেখানে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো, সেইখানে বেকার যুবকদেরকে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। সেটা থেকেই প্রমাণিত হচ্ছে যে হলদিয়াতে শিল্প নেই, কলকারখানা নেই, বিনিয়োগ নেই, বেকার যুবকদের কাজ নেই। শিল্প শহরের শিল্পে মানুষের কাজ নেই, মানুষ ভাতার জন্য লাইন দিচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান এই রাজ্য সরকার। এই হলদিয়ার মানুষ শিল্পাঞ্চল ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে কাজের জন্য।
যদিও বেকার ভাতার জন্য উপচে পড়া ভিড়ের ছবিকে হাতিয়ার করে তৃণমূলের দাবি যুব সমাজ তাদের পাশে আছে। বাংলার যুব শক্তি তারা মাথা উঁচু করে চলার জন্য তাদের সাময়িকভাবে একটা বেনিফিট দেয়া হচ্ছে। এই বেনিফিট তারা যে নিচ্ছেন, তারা যে এসে ভিড় করছেন, ভিড় উপচে পড়েছে, এটাই প্রমাণ করে যে যুব শক্তি তৃণমূল সরকারের সঙ্গে আছে। বাংলায় শিল্পাঞ্চলের দুর্দশা কোন জায়গায় পৌঁছেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হলদিয়ার এই ছবি, যেখানে শিল্প শহরের শিক্ষিত যুবক যুবতীরা চাকরি না পেয়ে সামান্য ভাতার জন্য হুড়োহুড়ি করছেন। গত বিধানসভা নির্বাচনে হলদিয়ায় জয়ী হয়েছিল বিজেপি, লোকসভা ভোটেও এগিয়েছিল বিজেপি। সামনে আরেকটি বিধানসভা নির্বাচন, সেই ভোটে কি তৃণমূলের পক্ষে খেলা ঘোরাবে এই যুবসাথী প্রকল্প? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে জল্পনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসায় পোস্ট। আরেকদিকে যুব সাথীর জন্য আহ্বান বিজেপি পরিচালিত পঞ্চায়েতে। আর এসব পোস্ট ভাইরাল হতেই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টেই মুখ্যমন্ত্রীর প্রশংসা। তাতে কৃষি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করা হয়েছে। যে বিজেপি নেতার ফেসবুক অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পোস্ট করা হয়েছে তিনি নন্দীগ্রামের 2 পঞ্চায়েতের সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস। তিনি আবার আদি বিজেপি নেতা বলেও পরিচিত। শুধু তাই নয়, নন্দীগ্রামের বিজেপি পরিচালিত গোকুলনগর পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু মণ্ডল আবার যুব সাথীতে আবেদনের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেদন জানিয়েছেন। ভাইরাল পোস্ট ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর। আর এই পোস্টগুলিকেই হাতিয়ার করে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের প্রচার করছে বিজেপির পঞ্চায়েত। সারা বাংলার মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে হৃদয় দিয়ে গ্রহণ করছে, সেটা বিজেপির এইসব প্রশাসনিক এবং দলীয় কার্যকর্তাদের আচরণই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। পঞ্চায়েত ব্যবস্থায় বিভিন্ন দায়বদ্ধতা থাকে কাজকর্ম করার ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের কোথাও কোথাও পঞ্চায়েতে বিজেপির কেন্দ্রীয় সরকারের যে জনমুখী প্রকল্প এদেরকে পঞ্চায়েত ব্যবস্থায় করতে হয়। তার মানে কি তৃণমূল কংগ্রেস বিজেপির হয়ে ব্যান্ডিং করছে? এই সংকীর্ণ মানসিকতা থেকে, সংকীর্ণ রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বেরিয়ে আসার জন্য আহ্বান করব। বিষয়টা এটা হয়েছে, এটা চক্রান্ত করে আমার ফেসবুক প্রোফাইল এরকম ভাবে বানিয়ে, আমার ছবি দিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় এভাবে পোস্ট করছে। বিজেপি নেতাদের মুখে তৃণমূলের গুণগান, তাও আবার যে সে জায়গায় নয়, নন্দীগ্রামের বিজেপি নেতার। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এই গ্রাম এবেলা ওবেলা বাঘের গর্জন শোনে, আর সূর্য ডুবলেই ভয় সিটিয়ে থাকে। বাঘ যদি হানা দেয় তাহলে কি হবে? কারণ বিদ্যুৎ নেই, এই আছে তো এই নেই, আর থাকলেও লো ভোল্টেজ। এই অবস্থায় কিভাবে চলবে পড়াশোনা? এই রকম করে চলতে থাকলে আমরা যে আমাদের পড়াশোনায় যে খুব একটা ক্ষতি হচ্ছে। দুটো পঞ্চায়েত এলাকায় পড়াশোনা আক্ষরিক অর্থে লাটে উঠেছে। সূর্য ডুবলেই লেখাপড়া বন্ধ হওয়ার জোগাড়, সন্ধে হলেই ঘুটঘুটে অন্ধকার। ইলেকট্রিক থাকলেও ফিলামেন্টটুকু জ্বলে। কয়েক পা পিছিয়ে ভরসার লণ্ঠন, হ্যারিকেনের আলো। পরীক্ষার সময় নাজেহাল দক্ষিণ 24 পরগনা কুলতলি 2টি এলাকার পড়ুয়ারা। ল্যাম্প জেলে হারকিনের আলোয় কষ্ট করে পড়াশোনা করেছি, এতে আমাদের চোখের উপর যতটা প্রবলেম পড়েছে তার থেকে বেশি আমাদের রেজাল্টের ক্ষতি হয়েছে। আমরা রাত্রেবেলা যে টিউশনে যাচ্ছি, সেই টিউশনে স্যার আমাদের পড়াতে পারছে না, আমরা বাড়িতে পড়তে পারছি না। মইপিঠ, বৈকুণ্ঠপুর ও গুরগুরিয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে 6টি স্কুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবার প্রায় 800 জন পরীক্ষার্থী। কেউ কেউ এমার্জেন্সি লাইট কিনেছেন, কিন্তু সেটাও চার্জ দেওয়ার মতো অবস্থায় নেই। লো ভোল্টেজের ঠেলায় টিউশনও ডকে উঠেছে। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু এইচএস দিচ্ছি, পড়তে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না ঠিকঠাক। শুধু পড়ুয়া নয়, বিদ্যুতের এই টানাটানিতে বেজায় সমস্যায় এলাকার কৃষকরাও। এই ধান উড়াতে এসছি আমি, এখানে এসে দেখি সেই আমার জেনারেটর চালিয়ে এইটা করতে হবে। আমরা চাষি মানুষ, আমরা ধান উড়াতে পারছি না। অথচ রাজ্য প্রশাসনের তরফে বারবার দাবি করা হয় বাংলার বিদ্যুৎ উদ্বৃত্ত। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন +7 আমরা কারেন্ট দিতে গিয়ে ওখানে একটা বিদ্যুতের সাব স্টেশন হচ্ছে, আপনার 1 বছরের মধ্যে সম্ভবত হয়ে যাবে, প্রচুর চেষ্টার।
দুই অঞ্চলে বিদ্যুতের সমস্যা মেটাতে আরও নাকি 1 বছর লাগবে। ততদিনে আরও একটা বোর্ডের পরীক্ষা এসে যাবে, হয়ে যাবে বার্ষিক পরীক্ষা। ততদিন কি করবে এই পড়ুয়ারা? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে ভালো বাড়ি করতে চাইলে ভিতটা শক্ত হওয়া উচিত, কিন্তু বাংলায় আবাসের বাড়ির ভিতে যে কাটমানের ভূত, এটা বলে কি খুব একটা ভুল হবে? এ যেন দৈত্যের খিদে, টাকা কেন্দ্র দিক বা রাজ্য, কাটমানের ঘুণ পোকা যেন লেগেই আছে। নতুন পাকা বাড়ির ভিত তৈরি হচ্ছে, কিন্তু শুরুতেই লেগেছে কাটমানির ঘুণ, যার দাম নাকি 15,000 টাকা। আলিপুরদুয়ারের কালচিনি ডিমা চা বাগান। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকায় বাড়ির কাজ শুরু হয়েছে, পিলার উঠেছে, কিন্তু কাজ মাঝপথে আটকে গেছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী 15,000 টাকা কাটমানি চেয়েছে, না দিলে হুমকি, পরের কিস্তি আর আসবে না। ও বললো কি না এরপরে আমার মানে ঢুকবে না, মানে টাকা ঢুকবে না সেকেন্ড লোটে, ভয় দেখাইছে। হ্যাঁ, কার থেকে 15,000, কার থেকে 20,000, কার থেকে 45,000 টাকা, কার থেকে 30,000 টাকা নিতেছে। वो बोल रहा है बाद में फिर असुविधा होने से हम कुछ नहीं जानेंगे। पंचायत तो आसमालामा है, लेकिन उसका पति वापस सरकार। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আবার চক্রান্তের অভিযোগ তুলছেন। চক্রান্ত চলছে এটা আমি শুধু না, আমার মতন প্রত্যেকটা টিএমসি কর্মীর উপরে এরা চক্রান্ত করছে। ভোটের মুখে কাটমানির ঘুণ, রাজনীতির সুর গরম না হয়ে পারে? এটা তদন্ত হওয়া উচিত। আমি বলবো কনসার্ন বিভাগকে, বিডিও কালচিনিকে, কে এটা দেখুন। আমার কাছে তো কেউ লিখিত কমপ্লেন এখনো আসে না, যদি আসলে পরে আধা ঘন্টার ভিতরে আমরা অ্যাকশন নিব। উত্তরবঙ্গের কালচিনি থেকে দক্ষিণবঙ্গের ডেবরা, পশ্চিম মেদিনীপুরের এই জনপদে অভিযোগটা এক। এই বৃদ্ধ অভিযোগপত্র নিয়ে হাজির বিডিও অফিসে। আবাসের টাকা এলে নাকি এলাকার যুব তৃণমূল নেতা 8,000 টাকা নিয়ে গেছে জোর করে। সে ধমকাচ্ছে চমকাচ্ছে, যত 90 জন নামে ঘর আসে, সবার কাছে টাকা নিচ্ছি। আপনার কাছে কত টাকা নিয়েছে? 8,000 টাকা নিচ্ছি। এবারে আবার চমকাচ্ছে, টাকা ঢুকবে না, টাকাটা আমি ঢুকিয়েছি। দেবরার অভিযুক্ত নেতার দাবি, বিরোধীরা, এমনকি নিজের দলের কেউ কেউ তাকে হিংসে করে অভিযোগ করছে। সিপিএম বিজেপির দালাল, আমার কিছু নেতা দলের মধ্যে আছে দালালি করে, বিজেপি সিপিএম দালালি করে, দালাল নেতারা, বিজেপির চামচারা কালিলুপ্ত করতেছে। একজন মানুষ সাহস দেখিয়ে এগিয়ে এসেছেন, আমাদের কাছে খবর আছে ওই বুথে আরো 93 জনের কাছ থেকে উনি টাকা নিয়েছেন। কে চক্রান্ত করছে আর কে চক্রান্তের শিকার, সেটা নিয়ে আদৌ ধোঁয়াশা আছে কি? কাটমানির ঘুণ তো কুড়ে কুড়ে খাচ্ছে, ওষুধটাই শুধু খুঁজে পাওয়া যাচ্ছে না। রনি চৌধুরী ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। প্রবাদে বলে বেল পাকলে কাকের, বেল ফল নিয়ে সে অর্থে ভালো লাগা আর দেখলে হনা কই। শিবরাত্রিতে বেলের কদর বাড়লেও পুজো শেষে কলকে পায় না। আর বেলের সদ্গতিতে অন্যরকম দাবি জলপাইগুড়িবাসী। শিবরাত্রি বলে কথা, 5 রকম ফল সাজিয়ে শিবকে নিবেদন। আর পুজোর পর আপেল, আঙুর, কুল কেউ কেউ প্রসাদ হিসেবে পেলেও বেল সেখানে জায়গা পেল না। শ্রীফলের স্থান হয় আস্থা কুড়ে। ফেলে দেওয়া ফুল থেকে ভেষজ আবিরের চল অনেক দিনে। ফেলে দেওয়া বেল দিয়েও ভেষজ সামগ্রী তৈরির দাবি তুললেন জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যদি সরকার এইটাকে নিয়ে একটু ভাবে যে বেলগুলো কালেকশন করে একটা সায়েন্টিফিক উপায় এটাকে যদি একটা বাজারজাত করা যায় তাহলে খুব ভালো হয়। শিবপুরাণ মতে মাতা পার্বতীর কপালের ঘাম মাটিতে পড়ে তৈরি হয়েছিল বেলগাছ। একাধিক ভেষজ গুণ থাকায় বেলের আরেক নাম শ্রীফল। বেলের বিজ্ঞানসম্মত নাম এগেল মারমেলোস। বেল ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সমৃদ্ধ। কোলন ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তাল্পতা, বাতের ব্যথা, লিভারের রোগ সহ একাধিক সমস্যা দূর করে। এই জাতীয় কিছু প্রোডাক্ট তৈরি হয় এবং সেটা যদি পরবর্তীকালে বাজারে প্রক্রিয়াজাত করে বিক্রি হয় তাহলে সাধারণ মানুষ সেটা পারচেস করবে। ছোট বড় মিলিয়ে জলপাইগুড়িতে রয়েছে 1,000-এর বেশি মন্দির। শিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় মন্দিরগুলিতে। ভক্তদের বেল ফেলে না দিয়ে এবার হিললে হবে কি? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে কিভাবে আগুন লাগলো? অগ্নিকাণ্ডের পর নেপথ্যেই বেশ কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রেলের আধিকারিকরা। ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছিল। জিআরপি এবং আরপিএফ এর তরফে তদন্তে দুটি আলাদা ফরেন্সিক দল করা হয়। শর্ট সার্কিটে তথ্য খারিজ করে দিয়েছিলেন। ট্রেনে কি তাহলে বাইরে থেকে আগুন লাগানো হয়েছিল? সেই সম্ভাবনায় উস্কে দিয়েছে সিসি ক্যামেরা ফুটেজ। কারণ বেশ কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি সেখানে নজরে পড়েছে, আর সেই সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগেও একাধিকবার ট্রেনে পাথর ছোড়া, লাইনে পাথর ফেলে চক্রান্তের অভিযোগ উঠেছিল। এবার কি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাতেও ষড়যন্ত্রের গন্ধ? कटवा की ही केस को एग्जामिन करने के लिए आया है। हम सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फॉरेंसिक स्टेट सेंट्रल फॉरेंसिक साइंस लैबोरेटरी से, सिमिलरली स्टेट रीजनल फॉरेंसिक लैबोरेटरी से 4 लोग आया है। दोनों एग्जामिन किया है। सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस करेंगे। आग कैसे लगा ये? आग क्या कहेंगे? अभी तो एनालाइज करना है ना, एनालाइज करने के बाद कुछ बोल पाएंगे। विदाउट एनालाइजिंग हाउ वी कैन से बैटरी से कुछ हुआ था? बैटरी बैटरी ठीक ठाक है। सर शॉर्ट सर्किट से हो सकता है? शॉर्ट सर्किट अभी उसको एग्जामिन करना है अभी तक। যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখলাম কয়েক মাস ধরে বাংলাদেশে, সেই জামাতের বি টিম হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। এবং যেভাবে তোষণের রাজনীতি করতে করতে আজকে দেখা যাচ্ছে যে রেলওয়ে ভাবছে যে মালদা মুর্শিদাবাদে বন্দে ভারত চালাবে কিনা। বারবার এটা দেখছি, পাথর ছোড়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্টেশন জ্বালানো হচ্ছে, ট্রেন জ্বালানো হচ্ছে, রেলওয়ে লাইন উপড়ে দেওয়া হচ্ছে। তার কোনো পানিশমেন্ট নেই, কারণ তারা সংখ্যালঘু। সংখ্যালঘু কোন চাইতো? কেউ যদি ক্রাইম করে, কেউ যদি দুষ্কৃতিমূলক কাজ করে, কেউ যদি ভারতবর্ষের সার্বভৌমত্বকে বা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত প্রশাসনের। আমি এর বাইরে কিছু বলব না। ট্রেন জ্বালানোকে সমর্থন করে? কোনো মতেই না। ট্রেন কেন? কোনো জিনিসকেই জ্বালাবে কেন? এটা কি রাজনীতি করতে গিয়ে বা কোনো চক্রান্ত করে কোনো মানুষের উপরে এইভাবে আঘাত আসবে? এটা হুমায়ুন কবির কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। একটা প্রশ্ন আসছে যে কোনো নাশকতার ছক থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসনকে বলবো সঠিকভাবে ইনকোয়ারি করে পদক্ষেপ করা উচিত। লিমা, হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করেছেন জনতা উন্নয়ন পার্টি। সেখানে যে টার্গেট সংখ্যালঘু, সেটা অন্য কাউকে বলে দিতে হবে না। নদিয়ার 10টি বিধানসভা আসনে প্রার্থী দেবে হুমায়ুন কবিরের দল। হুমায়ুনের দলকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আবার তৃণমূলের সঙ্গে হুমায়ুনের আঁতাত দেখছে কোথাও কোথাও। 182টা এই 182 নদিয়াতে 10টা। সামনে বিধানসভা ভোট। সেই ভোটে মুর্শিদাবাদ মালদার পর হুমায়ুন কবিরের পাখির চোখ নদিয়া। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের দাবি, নদিয়ার 17টি বিধানসভার মধ্যে 10টিতে প্রার্থী দিতে চলেছেন হুমায়ুন। 21 বিধানসভা ভোটে 8টি আসনে জিতেছিল তৃণমূল এবং 9টিতে জিতেছিল বিজেপি। আর 24 লোকসভা ভোটে 11টি আসনে এগিয়েছিল বিজেপি, আর তৃণমূল এগিয়েছিল 6টি আসনে। এই 6টি আসন সংখ্যালঘু প্রধান। এই আসনগুলিতেও প্রার্থী দিতে চান হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় রাজনৈতিক দলের বিরুদ্ধেই মানুষ ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ অংশের মানুষ তারা বামমুখী হয়েছেন, ফলে বামমুখী হওয়া আটকাতে কার্যত এই ধরনের কার্যকলাপ চলছে। বিজেপির দাবি, সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে হুমায়ুনের সঙ্গে লুকোচুরি খেলছে তৃণমূল। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বোকা বানানোর একটা গভীর চক্রান্ত মমতা ব্যানার্জি এবং হুমায়ুন কবির মিলে করেছে। এদের কাজ হচ্ছে যে সংখ্যালঘু ভোটটাকে তৃণমূলের ভোটবাসকে নিয়ে আসা, তার জন্য একটা লুকোচুরি খেলাই হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জি করছে। তৃণমূল আবার বলছে হুমায়ুনের দল বিজেপির বি টিম। প্রতি বছর ভোটের আগে বিজেপির টাকায় এই ধরনের হুমায়ুন কবিরের মতন মিম, এরকম বিভিন্ন সংখ্যালঘুদের নির্দল প্রার্থী প্রত্যেক বিধানসভায় হয়। মানুষের শুধু সংখ্যালঘু নয়, হিন্দু মুসলমান প্রত্যেক মানুষের আস্থা এবং ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় তাদের বিকল্প মুখ কেউ নেই। এবারে বিধানসভা ভোটে বাম ও কংগ্রেস আলাদা লড়ছে।
হুমায়ুন নিজের পার্টি খুলে নেমে গিয়েছেন ময়দানে। সবার নজরে মুসলিম ভোট, সেই ভোট কার দিকে যাবে? নদিয়াতেও লড়াই তা নিয়ে। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। যিনি দলবদ্ধ বিধায়ক তিনি দলের কর্মসূচিতে আছেন, তবে দেওয়াল দখলে নেই। আর সেই সুযোগে যিনি গত ভোটে পরাজিত তিনি দেওয়াল দখল করে চলেছেন। কোথাও আবার সমাজসেবী খুঁজছে তৃণমূল। দেওয়াল লিখছেন যিনি, তিনি হেরো প্রার্থী। সেই হেরোই কিনা এবার সামনের সারিতে একটার পর একটা দেওয়াল লিখছেন। আর যিনি বিধায়ক, মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হরকালী প্রতিহার, সে অর্থে প্রচারের ত্রিসীমানায় নেই। বাঁকুড়ার কোতলপুরে তৃণমূলের প্রার্থী কে? প্রাথমিক দৌড়ঝাঁপে অনেকটাই যেন এগিয়ে সঙ্গীতা মালিক, যিনি গত বিধানসভা ভোটে হরকালী প্রতিহারের কাছে হেরে যান। পরে হরকালী তৃণমূলে যোগ দিলেও তেল জল নাকি আর মেশেনি। তারই কি বহিঃপ্রকাশ দেওয়াল লিখনে? সামনে 2026 বিধানসভা নির্বাচন, আমাদের হাতে সময়টাও কম আছে, তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি, দেওয়াল লিখন শুরু করছি। 26-এর মহাযুদ্ধে কোতলপুরে জোড়া ফুলের শেষ প্রহরীর চর্চা নিয়ে মুখরোচক গল্প ঘুরছে। বিজেপি চুপ থাকবে কেন? পকেট ভর্তি। তো এখন ওনার সঙ্গে ওনার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ভাবছেন কে টিকিট পাবে, কে আসল তৃণমূল, কে দিদির কাছে। বিজেপিকে বলবো কি করে মানে ময়দানে থাকবেন সেটা ভাবনা চিন্তা করুন, আর কি করে মানুষের পাশে পৌঁছাবেন তা ভাবনা চিন্তা করুন। বিষ্ণুপুরের মতো দেওয়ালধাঁধা বসিরহাট দক্ষিণেও এখানকার বর্তমান তৃণমূল বিধায়ক পেশায় চিকিৎসক। এবার কি তার নামে কাছে? আসলে প্রশ্নটা উঠছে হঠাৎ তৃণমূলের একাংশ সমাজসেবী প্রার্থী চেয়ে বসায়। বলতে এইভাবে মুভমেন্ট করছে না, আমরা যারা মানুষের কাজ করি তাদের মধ্যে থেকে কেউ না কেউ দল নিশ্চয়ই ক্যান্ডিডেট করবে। যদি ব্যক্তিগত কোনো ভাবনা চিন্তা লিখে থাকে, এটা তার ব্যক্তিগত ভাবনা। কে মোটাবাবু প্রার্থী হবে, কে ডাক্তারবাবু প্রার্থী হবে, কে তোলাওয়াজ সিন্ডিকেট কাটমানিখোর প্রার্থী হবে, তার প্রতিযোগিতা। ভোট কারবারিরা বলে থাকেন ইচ্ছামতিতে যেভাবে অল্প স্বল্প ঢেউ ওঠে, তেমনি তৃণমূলের প্রার্থী হিসেবে কারো কারো নাম ভেসে ওঠে, আবার হারিয়েও যায়। সেই সূত্র কি স্পষ্ট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের দেওয়াল লিখনে? হীরক মুখোপাধ্যায় ও নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। বর্তমান সময়ে শাসক দলের এক শ্রেণীর কর্মী ঠাকুরের এই কথাকে জীবনের মূলচোখ বানিয়ে ফেলেছে। ঠাকুর যদিও সৎ পথে থাকার কথা বলেছিলেন, এরা সেটা ধার ধারেনি। মাটি জমির বেআইনি কারবার করে ডাবগ্রাম ফুলবাড়িতে ফুল ফোটাচ্ছেন তৃণমূল নেতাদের একাংশ। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। খোলাখুলি করা বার্তাটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। করা ওষুধে কাজও শুরু হয়েছিল। কয়েকদিনের মধ্যেই বেআইনি জমি কারবারের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, যুব সভাপতি গৌতম গোস্বামী সহ আরও অনেকে। বহিষ্কার করা হয় দল থেকে। কিন্তু কয়েকদিনের মধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ি আবার পুরনো ছন্দে। পোড়া ঝাড়া তারই প্রমাণ। সিন্ডিকেট সংঘাতে তৃণমূল বনাম তৃণমূল। এদের জন্যই তো আমরা বিপাকে পড়ছি। আমরা যদি সঠিকভাবে এদের বারবন্ধ যদি বাড়তে থাকে, আমরা যদি এদেরকে ঠিক করতে না পারি, তাহলে আমাদের তো নেতা থেকে লাভ নেই। আক্ষেপের সুর তৃণমূলের অঞ্চল সভাপতি কথাটা বলছিলেন, আর বলবেন নাই বা কেন। মাসিক 10,000 টাকার পেট্রোল পাম্প কর্মী 3 বছরে এই প্রাসাদ বানালে কথা তো উঠবেই। যদিও অভিযুক্ত রাজুর দাবি, মাত্র 10,000 টাকা মায়না, এত বড় অট্টালিকার মতো বাড়ি কি করে হয়? আমার নিজে বাবার সম্পত্তি বিক্রি করে বাড়ি বানিয়ে। বাবার সম্পত্তি বিক্রি করে রাজা হওয়াই যায়, কিন্তু নদীর চর তো আর কোনো নেতার পৈতৃক সম্পত্তি নয়। নদীর চর দখল হয়েই যাচ্ছে। দর 80,000 টাকা কাঠা। তৃণমূলের কর্মীরাই বলছেন এই টাকায় ওই গাড়ি বাড়ির ভিত তৈরি করছে। আমরা বারবার বলেছি, প্রশাসনকে জানিয়েছি, আমাদের মেয়রকে জানিয়েছি, দলকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানানো হয়েছে, প্রত্যেকটা পর্যায়ে আমরা জানিয়েছি। দলের নিচু তলায় ক্ষোভ ছড়িয়েছে। দলকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির লোককে নিয়ে আসা উচিত। সবসময় টাকা পয়সা দেখে রাজনৈতিক দায়িত্ব দেওয়া উচিত না। লতায় পাতায় অনেক কিছুই জড়িয়ে, তাই দলের অন্দরেই প্রশ্ন। মহানন্দা ক্যানেল, ইস্টার্ন বাইপাস, ঠাকুরনগর, শাহু নদীর চর, এইসব এলাকায় যে বেআইনি জমির কারবার রমরম করে চলছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে? শাসক দলের একাংশের এই দাপাদাপিতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। ভোট বাক্স বারবার সেটা প্রমাণ করছে। 21-এর বিধানসভায় হার,
24 লোকসভায় বড় ব্যবধানে পিছিয়ে তৃণমূল। মানুষ বিজেপিকে কিন্তু ভোট দিয়ে নিয়ে এসেছিল এদের প্রতি তাদের ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ হয়েছিল বিজেপিকে ভোট দেওয়া। কিন্তু বিজেপির নেতারা আজ পর্যন্ত 5 বছর অতিক্রান্ত হলো, কোনো কারোর বিরুদ্ধে কিন্তু জমির কারবারে নিয়ে নেই। অভিযোগ, গ্রেফতারি, দল থেকে বহিষ্কার সবই হচ্ছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে মাটির কারবারের ময়দান ফাঁকা থাকেনি। এক দল গেছে, আরেক দল এসেছে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।